অর্পিতা কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছো? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম। ওয়ালাইকুম সালাম। নূরজাহান ভালো আছো? লামিয়া? জি স্যার, ভালো আছি। স্যার আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যার আপনার ক্লাস তো 12টা বাজে হওয়ার কথা। আমার ক্লাস 12টায়? না তো, 11টায়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। রাইতা ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। রুটিন অনুযায়ী তো তোমাদের ক্লাস এখনই হওয়ার কথা 11টায়। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি স্যার, এখনই তো ক্লাস। হ্যাঁ, এখনই ক্লাস। পূজা ঘোষ কোত্থেকে বাইরে এলো? পূজা? হ্যালো? হ্যাঁ পূজা, কথা বলছো না কেন? শুনতে পাচ্ছ? জি স্যার। তুমি জি স্যার, এতদিন শুনতে পাচ্ছি। এতদিন পরে কোত্থেকে আইলা তুমি? স্যার মানে ক্লাস করিনি, আমি ভুলে গেছিলাম। ভুইলা গেছিলা? এতদিন ভুইলা গেলা? 3 সপ্তাহ হয়ে যাচ্ছে। মানে অসুবিধা নেই, ঠিক আছে, আজকে ক্লাস করো, সমস্যা নেই। মিধা, মিধা কে? রুল নাই কেন মিধার? মেঘা স্যার। ভালো আছো তো? মেঘা। জি স্যার, ভালো আছে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, তোমরা যারা এসছো ধন্যবাদ সবাইকে। আমরা আমাদের ক্লাস শুরু করে দেই। যারা আসবে তাদেরকে আমরা পর্যায়ক্রমে অ্যাড করে নেব। খেয়াল করো, আমরা গত ক্লাসে তোমাদের সাথে নগদান বই এবং নগদ প্রদান জাবেদা নিয়ে আলোচনা করেছিলাম। তোমাদের সামনে একটা উদ্দীপক প্রেজেন্ট করেছিলাম। তো তোমাদের সেটা করার কথা ছিল বাসায়, তোমরা কি করেছো সবাই? তোমরা কি গত ক্লাসের অঙ্কটা করেছিলা? রাইতে বাসা অঙ্কটা করেছিলা? জি স্যার, করেছিলাম। হ্যাঁ অর্পিতা, কোনো প্রবলেম জি স্যার, হয়েছে? প্র্যাকটিস করেছিলাম। কোনো নো সমস্যা স্যার, হয়েছে? কোনো প্রবলেম হয়নি। ওকে ফাইন। যারা করনি তারা তোমাদের গ্রুপ থেকে অথবা ইউটিউব থেকে তোমাদের প্লে লিস্টে গিয়ে ক্লাসটা দেখে ওই অঙ্কটা করবা। আজকে আমরা যে ক্লাসটা করব, আরেকটা নগদান বই করব। নগদান বই করে নগদ, ওই দিন শিখাইছিলাম নগদ প্রদান জাবেদা, আজকে শিখাবো নগদ প্রাপ্তি জাবেদা। ঠিক আছে? তো তোমরা যদি বলো যে স্যার নগদান বই আমাদের আর লাগবে না, আমরা পারবো, তাহলে দেন আমি তোমাদেরকে অন্য অঙ্ক শিখাবো, ক্রয় জাবেদা বা বিক্রয় জাবেদা শিখাবো। আগে আজকের ক্লাসটা করো, দেখা যাক তোমরা নগদান বই পারো কিনা। তো দেখো, আজকে তোমাদের সামনে একটা উদ্দীপক দিয়েছি। 2016 সালের জুলাই মাসে সান কোম্পানির সংগঠিত লেনদেনগুলো নিম্নরূপ দেওয়া আছে। জুলাই 1 তারিখ প্রারম্ভিক হাতে নগদ ও ব্যাংক উদ্ধৃত 60,000 টাকা ও 40,000 টাকা। অর্পিতা বলো, এটা কোন দিকে লিখবা, কোথায় লিখবা নগদান বইয়ের? স্যার 1 মিনিট, একটু দেখা নেই, বলতেছি। হ্যাঁ দেখো, সবাই খেয়াল করো, আগে ডিসপ্লে দেখো ভালো করে। স্যার 1 নাম্বারটা? হ্যাঁ 1 নাম্বার। 1 নাম্বারটা স্যার প্রাপ্তিতে বসবে ব্যালেন্স বিডি, নগদ টাকার ব্যাংক টাকাতেই থাকবে। নগদান বইয়ের ডেবিট তো দিকে প্রধান, হ্যাঁ হ্যাঁ ব্যালেন্স বিডি হিসেবে লিখবে। ওকে ফাইন। হ্যাঁ হ্যাঁ। ওকে ধন্যবাদ। আচ্ছা, এটা কে বলতে পারবা এটা জাবেদা কি হবে? এই টাকাটা জাবেদা হবে কি? নূরজাহান, মহিমা বলতে পারবা 1 তারিখের লেনদেনে জাবেদা কি হবে?
নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। মূলধন হিসাব ক্রেডিট। আর কেউ বলতে পারবা? লামিয়া? স্যার উদ্বৃত্ত হিসাব হবে না? হ্যাঁ, আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা খুব খেয়াল করে শুনে রাখবা, আজকের পর যেন এটা ভুল না হয়। এই 1 তারিখের যে উদ্বৃত্ত দেওয়া থাকে, এটা কোনো লেনদেন নয়, এটা টাকার উদ্বৃত্ত শুধু প্রকাশ করা হয়, এটা কোনো লেনদেন নয়, এটা জাবেদা হয় না, এটা কখনো জাবেদা হবে না, এটা কোনো সাধারণ জাবেদা লিপিবদ্ধ হবে না। ঠিক আছে? এটা হচ্ছে শুধু ব্যালেন্স বিডি, প্রারম্ভিক উদ্বৃত্ত। উদ্বৃত্তের কখনো সাধারণ জাবেদা লিপিবদ্ধ করা হয় না। উদ্বৃত্ত শুধু এক সাল থেকে অন্য সালে স্থানান্তরের সময় প্রাথমিক জাবেদার মাধ্যমে স্থানান্তর করা হয়। এটার কোনো জাবেদা লিখতে হয় না। 1 তারিখের যে ব্যালেন্স বিডি দেওয়া থাকে, সেই ব্যালেন্স বিডির কোনো জাবেদা লিখতে হয় না। মন থাকবে? জি স্যার। তাহলে এই টাকাটা কোনো কি হবে না, জাবেদা হবে না। রাইট? এবার খেয়াল করো, আমাদের পরবর্তী যে ট্রানজ্যাকশন লেনদেন, তাজুল ইসলামের নিকট হতে 10% বাট্টায় 6,000 টাকার পণ্য নগদে ক্রয়। 6,000 টাকার পণ্য নগদে ক্রয় করা হয়েছে 10% বাট্টায়। তোমাদের কাছে আমার প্রথম প্রশ্ন, এটা কোন ধরনের বাট্টা? কারবারি বাট্টা। এটা কারবারি বাট্টা। কে বলছিলা? স্যার প্রাপ্ত বাট্টা। কারবারি বাট্টা বলছিলা কে? স্যার আমি। তোমাকে তো আমি নূরজাহান। জি স্যার। ওকে ফাইন, ধন্যবাদ। হ্যাঁ, কারবারি বাট্টা এটা। হ্যাঁ অর্পিতা, এটা প্রাপ্ত বাট্টা নয়, নগদ বাট্টা নয়। তোমরা খেয়াল করো, তোমাদের বাট্টার ব্যাপারে আমি অনেকবার বলেছি, অনেক কথা বলেছি, তোমাদের খেয়াল রাখতে হবে। পণ্য ক্রয় বিক্রয় করার সময় যে বাট্টা হয় সেটাকে বলা হয় কারবারি বাট্টা। পণ্য ক্রয় বিক্রয় করার সময় যে বাট্টা হয় সেটা হচ্ছে কারবারি বাট্টা। আর টাকা দেওয়ার সময় এবং পাওয়ার সময় বলা হয় দেনা পাওনা নিষ্পত্তির সময়। দেনাদারের কাছ থেকে টাকা পাওয়ার সময় আর পাওনাদারকে টাকা পরিশোধ করার সময় যে বাট্টা হয় সেটাকে বলা হয় নগদ বাট্টা। টাকা আদায় করার সময় বাট্টা দেওয়া হয়, এটা হয় প্রদত্ত বাট্টা। আর পাওনাদারকে টাকা পরিশোধ করার সময় বাট্টা পাওয়া যায় সেটাকে বলে প্রাপ্ত বাট্টা। প্রাপ্ত বাট্টা প্রদত্ত বাট্টা দুইটাকে একসাথে বলা হয় নগদ বাট্টা। আর পণ্য বেচাকেনা করার সময় যদি বিক্রেতা তার পণ্যের মূল্যের উপর ছাড় দেয়, মানে কম রাখে টাকা, এটাকে বলে কারবারি বাট্টা। তাহলে সহজ ভাষায় যদি বলি, ক্রয় বিক্রয় করার সময় যে বাট্টা হয় সেটা কারবারি বাট্টা, আর দেনা পাওনা নিষ্পত্তির সময় যে বাট্টা হয় সেটা নগদ বাট্টা। মন থাকবে? বুঝতে পেরেছ আমার কথা? জি স্যার। জি স্যার। ওকে ফাইন। হুম। এবার দেখো, তাহলে এই যে তাজুল ইসলামের নিকট থেকে 10% বাট্টায় যে 6,000 টাকার পণ্য নগদে ক্রয় করা হয়েছে, এটার জাবেদা কি বলতে পারবা? স্যার ক্রয় হিসাব কোনটা ডেবিট, স্যার? নগদান হিসাব ক্রেডিট। এখন যেটা বললাম 3 তারিখের লেনদেনের ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব নগদান হিসাব ক্রেডিট। ক্রেডিট। ওকে, ভেরি গুড। এটা ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এইভাবে এটার জাবেদা। এটা হচ্ছে নগদ ক্রয়, এটা হচ্ছে নগদ ক্রয়। এটা নগদান বইয়ের কোন দিকে বসবে? ক্রেডিট পাশে। ক্রেডিট পাশে। প্রদানে বসবে। হ্যাঁ, প্রদানে বসবে বা ক্রেডিট পাশে বসবে। ঠিক আছে, দুইজনের উত্তরে রাইট, ধন্যবাদ। ক্রেডিট পাশে বসবে, নগদের ঘরে বসবে। নামটা লিখবো ক্রয় হিসাব,
নামটা কি লিখবো? ক্রয় হিসাব। ক্রয় হিসাব। ক্রয় হিসাব লিখে ক্রেডিট দিকে লিখবো টাকাটা। ধন্যবাদ। ব্যাংকে জমা দেওয়া হলো। ব্যাংকে জমা দেওয়া হলো, এটা যাবে কি? স্যার আমি বলবো। বলো স্যার বলো 5 সুমাইয়া। তারিখেরটা দেখেন নাই, জুলাই 5। বলবো। আচ্ছা সুমাইয়া 10 তারিখেরটা বলো দেখি। স্যার নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব 5 তারিখ বলছো তাই না? নগদে মাল বিক্রয় করা হলো, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদান বই কোন দিকে বসবে সুমাইয়া? ডেবিট দিকে। ডেবিট দিকে বসবে। ফারিহা বলতেছিল ডেবিট দিকে বসবে। ধন্যবাদ। কি নামে বসবে? নামটা লিখবো কি? বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব। ধন্যবাদ। হ্যাঁ ফারিহা, বিক্রয় হিসাব নামে বসাবা। 16 তারিখ 10 তারিখ বলা হয়েছে ব্যাংকে নগদ জমা দেওয়া হলো, এটা কি যাবে দেওয়া হবে? স্যার আমি বলবো। হ্যাঁ বলো সুমাইয়া বলো। স্যার ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ওকে ফাইন। নগদান বই কোন দিকে লিখবা? এটা নগদান বইয়ের কোন দিকে লিখবা? হ্যাঁ ফারিহা বলো। ক্রেডিট ডেবিট দিকে। ক্রেডিট দিকে লিখবো স্যার। ক্রেডিট দিকে ব্যাংক লিখবা। হিসাব। হ্যাঁ অর্পিতা কোন দিকে লিখবা বলো। স্যার এটা তো ব্যাংকে জমা দেওয়া হলো, এটা বলতেছি স্যার, একটু বুঝতেছি না। স্যার আমি বলি। কে বলবা? নূরজাহান বলো। বলো বলো। স্যার এটা কোনটা এন্ট্রি হবে? এটা মানে ব্যাংকের ঘরে ক্রেডিটের পাশে ব্যাংকের ঘরে বসবে নগদান নামে। না না না, ক্রেডিট আবার পাশে না। সরি স্যার, ডেবিট পাশে ডেবিট ব্যাংকের পাশে ঘরে বসবে নগদান নগদের হিসাব। নামে। হ্যাঁ ওকে ফাইন। আর তারপর ক্রেডিট পাশে নগদের ঘরে বসবে ব্যাংকের নামে। ব্যাংকের নামে। এটা কি লেনদেন বলা হয়? কন্ট্রা এন্ট্রি স্যার। কন্ট্রা এন্ট্রি। ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ নূরজাহান ভেরি গুড। রাইতা তুমি কিছু বলো না কেন? পূজা কিছু কম বলো না কেন? স্যার আমি কি পারি না তো। পারি না মানে কি? পারি না বললে হবে? স্যার পারি আর কি, এখন মনে আসতেছে না। সব ভুলে গেছো এই 9 মাসে ঘরে বসে বসে? না স্যার বাসায় পড়ছি যে, এখন আর কি হঠাৎ জিজ্ঞেস করতেছেন তার জন্য বুঝতেছি। বাসায় পড়ছো, কোচিং করো, তাও বলতে পারতে হবে। আচ্ছা স্যার যাক। এগুলো অঙ্ক খাতায় পারবো, মুখে পারবো না বলতে। আচ্ছা ঠিক আছে। তো তোমাদেরকে আমি বিষয় হচ্ছে কি, আলোচনা করলে, তোমাদের প্রশ্ন করলে, উত্তর দিলে, সবাই শুনতে পাইলে সবার মনে থাকবে। এই জন্য আমি কথাগুলো জিজ্ঞেস করি বারবারে। আলোচনার ভিত্তিতে উত্তর আসলে এটা অনেকক্ষণ মনে থাকে, অনেকদিন মনে থাকে। হ্যাঁ শোনো, খেয়াল করে শোনো, আমি বলে দিচ্ছি। এটা নূরজাহান যেটা বলতেছিল যে একদিকে ব্যাংকের ঘরে ডেবিট দিকে নাম হবে নগদান হিসাব, ক্রেডিট দিকে নগদের ঘরে নাম হবে ব্যাংক হিসাব। একেবারেই রাইট অ্যান্সার। এটাকে বলা হয় কন্ট্রা এন্ট্রি। কন্ট্রা এন্ট্রি শর্ত হলো একটা লেনদেন যদি দুই দিকে বসে, একদিকে নগদের ঘরে আরেক দিকে ব্যাংকের ঘরে, এরকম লেনদেনকে বলা হয় কন্ট্রা এন্ট্রি। হ্যাঁ, বিপরীত দাখিলা। অর্থাৎ সাধারণত কারবারের টাকা যখন ব্যাংকে রাখা হয়, ব্যাংক থেকে কারবারে আনা হয়, এটা নিজের টাকা, শুধু স্থান বদল হয়। কারবার থেকে ব্যাংকে যায়, ব্যাংক থেকে কারবারে আসে। এরকম লেনদেন কারবারের মূল টাকার কোনো পরিবর্তন ঘটে না, শুধু অবস্থার পরিবর্তন ঘটে। নগদ থেকে ব্যাংকে জমা হয় অথবা ব্যাংক থেকে উঠে নগদে আসে। তো ঠিক এই লেনদেনগুলোকে নগদান বইয়ের দুই দিকে লিপিবদ্ধ করতে হয়, একদিকে হয় নগদের করে, আরেকদিকে ব্যাংকের করে। এরকম লেনদেনকে বলা হয় কন্ট্রা এন্ট্রি, বিপরীত দাখিলা। এগুলোকে চিনে রাখার জন্য তোমরা খতিয়ান পৃষ্ঠার ঘরে বাংলায় হোক ইংরেজিতে হোক সি লিখে রাখবা। সি অথবা দন্ত্য রসিকার দিয়েও লেখা যায়, শুধু ইংলিশে সিও লেখা যায়। লিখে রাখলে এটা চিহ্নিত থাকে যে এই লেনদেনটা কন্ট্রা এন্ট্রি। এটা সবাই লিখে রাখবা, কেমন? এক। আর যদি এরকম হয় একটা লেনদেন নগদান বইয়ের দুই দিকেই বসলো, বা দুই দিকেই বসলো নগদের ঘরে,
আমি কথাটা আবার বলি, খেয়াল করে শোনো। একটা লেনদেন নগদান বইয়ের দুই দিকে বসলো, দুই দিকেই বসলো একই ঘরে, মানে নগদের ঘরে, ব্যাংকের ঘরে বসে নাই, নগদের ঘরে বসছে। এরকম লেনদেনকে বলা হয় পাল্টা দাখিলা, রিভার্স এন্ট্রি। যেটা দুই ঘরে বসে, নগদের ঘরে আর ব্যাংকের ঘরে, সেটা বলে কন্ট্রা এন্ট্রি, সি লেখা হয়। আর যেটা দুই দিকে একই ঘরে বসে, এটাকে বলা হয় পাল্টা দাখিলা, রিভার্স এন্ট্রি। এটাকে আর লিখে রাখা হয়, আর ইংরেজিতে আর লিখে রাখা হয় চিনার জন্য। স্যার কি দাখিলা? রিভার্স এন্ট্রি, পাল্টা দাখিলা, পাল্টা। মানে এটার পাল্টা আরেকটা, একটার পাল্টা একটার পরিবর্তে উল্টা দিকে আরেকটা, রিভার্স এন্ট্রি বলা হয়। এটাকে ইংরেজি লিখে রাখা হয় আর। আমি উদাহরণ দিয়ে তোমাদের বলছি। একই তারিখে, যেমন মনে করো করিমের কাছ থেকে 10,000 টাকা নগদে পেয়ে রহিমকে দেওয়া হলো। করিমের কাছ থেকে 10,000 টাকা পেয়ে সেটা আবার রহিমকে দেওয়া হলো। এখানে লেনদেন কয়টা হয়েছে বলো? এটা কটা লেনদেন হয়েছে? স্যার বুঝি নাই, আরেকবার একটু বলুন। আবার বলি, করিমের কাছ থেকে 10,000 টাকা নগদে পেয়ে রহিমকে দেওয়া হলো। এটা লেনদেন হয়েছে কয়টা? বুঝো নাই? দুইটা। দুইটা। দুইটা হ্যাঁ, হয়েছে। দুইটা লেনদেন হয়েছে, দুইটা লেনদেন হয়েছে। প্রথমে করিমের কাছ থেকে 10,000 টাকা পাওয়া গেল, জাবেদা কি? স্যার জাবেদা হচ্ছে পাওনাদার হিসাব হবে না এখানে, নাকি দেনাদার হিসাব? করিমের কাছ থেকে পাইছি, জাবেদা বলো, করিমের নাম দিয়ে বলো। ও, করিম হিসাব ডেবিট, নগদের হিসাব ক্রেডিট। করিমের কাছ থেকে পাওয়া স্যার গেলে, শিওর না। করিমের কাছ থেকে টাকা পেয়েছো, তুমি জাবেদা বলবা। তুমি টাকা পেয়েছো তো কি? টাকা ও পাইলে আচ্ছা, আমি পাইছি। তো আমরা তো কারবারের কথা হ্যাঁ চিন্তা করে বলবো, মানে কারবার পেয়েছে, তোমাকে বলতে হবে হ্যাঁ, ওইটাই বললাম যে ডেবিট, আমরা পেয়েছি। নগদান হিসাব ডেবিট, করিম হিসাব ক্রেডিট। করিম এখানে দেনাদার, প্রাপ্য হিসাব। করিম ও হচ্ছে এখানে প্রশ্নটা দেনাদার। বুঝতেছিলাম না স্যার, এই জন্য বললাম। আচ্ছা, এবার খেয়াল এখন করে শোনো, বুঝছি। সবাই মনোযোগ দিয়ে বুঝো। করিমের কাছ থেকে টাকা পেয়েছি, জাবেদা লিখবো নগদান হিসাব ডেবিট, করিম হিসাব ক্রেডিট। তাই ডেবিট দিকে লিখবো নগদের করে, নামটা দিব করিম হিসাব, টাকা লিখবো নগদের করে। ওই একই তারিখে, ওই টাকাটা যদি আবার রহিমকে দিয়ে দেওয়া হয়, তখন জাবেদা হয় রহিম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। একবার লিখছি নগদান হিসাব ডেবিট, করিম হিসাব ক্রেডিট। আবার লিখতেছি রহিম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে একবার কারবারের মধ্যে টাকা এসেছে, আবার কারবার থেকে নগদ টাকা চলে গেছে, অর্থাৎ নগদ সম্পদ একবার বৃদ্ধি পেয়েছে, নগদ সম্পদ আবার হ্রাস পেয়েছে। তাই প্রথমে লিখবো ডেবিট দিকে নগদের করে, নাম লিখবো করিম হিসাব। আবার ক্রেডিট দিকে লিখবো নগদের করে, নাম লিখবো রহিম হিসাব। দেখো লেনদেনটা দুই দিকেই বসছে, বাট দুই দিকেই বসছে নগদের করে। এরকম লেনদেনকে বলা হয় রিভার্স এন্ট্রি, ইংরেজিতে আর লিখে রাখা হয়। কথা বুঝছো না বুঝো নাই? ফাইন। তার মানে তোমরা বুঝতে পেরেছো একটা কন্ট্রা এন্ট্রি কোনটা? কন্ট্রা এন্ট্রি হচ্ছে দুই দিকেই বসবে, কিন্তু একদিকে হবে নগদের করে, আরেক দিকে হবে ব্যাংকের করে। আর রিভার্স এন্ট্রি কোনটা? একদিকে বসবে নগদের করে, উল্টো দিকেও বসবে নগদের করে। এটাকে বলা হয় রিভার্স এন্ট্রি। মন থাকবে? পাল্টা দাখিলা। ওকে ফাইন। তারিখ 16, ধারে পণ্য ক্রয়। ধারে পণ্য ক্রয়, জাবেদা কি? ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। ওকে আরিনা, ফাইন। ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। বলো তো আরিনা, এটা নগদান বইয়ের কোন দিকে বসবে?
স্যার ডেবিট। ডেবিট, ডেবিট দিকে বসবে। নূরজাহান মনে কিছু বলতে চাচ্ছ? স্যার এটা নগদের বই আসবেই না, নগদের বইয়ে আসবেই না, কেন আসবে না নূরজাহান? কারণ স্যার এটা নগদে লেনদেন হয় নাই। এটা নগদে লেনদেন হয় নাই, ওকে ফাইন, ভেরি গুড। আর এটা তুমি বুঝতে পেরেছো কথাটা? জি স্যার। এটা নগদান বইতে আসবে না, কারণ এটা নগদ লেনদেন নয়, এটা বাকিতে পণ্য ক্রয় করা হয়েছে। বাকিতে পণ্য ক্রয় করলে সেটা নগদান বইয়ের অন্তর্ভুক্ত হয় না, কারণ নগদান বইয়ের বৈশিষ্ট্য হচ্ছে এটা নগদ লেনদেন হইতে হবে, নগদ টাকার আদান প্রদান হইতে হবে, তাইলেই নগদান বইয়ের অন্তর্ভুক্ত হবে। সুতরাং এটা নগদান বইয়ের অন্তর্ভুক্ত হবে না। তোমার জাবেদারা ঠিক আছে, নিশ্চয়ই এখন বুঝতে পেরেছো কেমন? জি স্যার। তারিখ 20, ব্যবসায়ে মালিক অতিরিক্ত মূলধন আনয়ন করেন 5,000 টাকা। এটা জাবেদা কে বলতে পারবা? স্যার মূলধন হিসাব ডেবিট, মূলধন হিসাব ডেবিট। আর আর স্যার নগদান হিসাব কি ক্রেডিট? তুমি বলো কি হবে, বলো। এটা একটু, এটা মালিক স্যার এটা অতিরিক্ত নগদান মূলধন হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট হবে না? জি, আরে না, নগদান হিসাব ডেবিট হবে, মূলধন হিসাব ক্রেডিট হবে। অর্পিতা একটা জিনিস খেয়াল করো, যখন টাকা কারবারের মধ্যে আসবে মনে রাখবা, যদি কারবারের নগদ সম্পদ বৃদ্ধি পায় তাহলে সবসময় নগদান ডেবিট হবে, এটা মনে রাখবা। যেহেতু অতিরিক্ত মূলধন কারবারে আনছে মালিক, তাহলে কারবারে নগদ টাকা পেয়েছে, সুতরাং এখানে নগদান হবে ডেবিট। মূলধন এনেছে, তাই মূলধন হিসাব ক্রেডিট, এটা অতিরিক্ত মূলধন লিখতে পারো, অতিরিক্ত মূলধন হিসাব ক্রেডিট। সুতরাং জাবেদা লিখবা তুমি এখানে নগদান হিসাব ডেবিট, অতিরিক্ত মূলধন হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, অতিরিক্ত মূলধন হিসাব ক্রেডিট। কেমন? এটা নগদান বহির ডেবিট দিকে বসবে, নগদের ঘরে নামটা লিখবো অতিরিক্ত মূলধন হিসাব। অতিরিক্ত মূলধন হিসাব নাম দিয়ে আমরা নগদান বইয়ের ডেবিট দিকে নগদের ঘরে লিখবো, ঠিক আছে? বুঝো না কেউ আছো? আচ্ছা, এই পর্যন্ত যে আলোচনা করেছি 20 তারিখ পর্যন্ত, 1 তারিখ থেকে 20 তারিখ, এই 1 থেকে 20 তারিখের মধ্যে কেউ যদি না বুঝে থাকো আমাকে প্রশ্ন করতে পারো। তোমরা যারা এখানে ক্লাসে উপস্থিত রয়েছো, তোমাদের মধ্যে কারো কোনো কনফিউশন থাকলে আমায় প্রশ্ন করতে পারো। আছে কারো কোনো কনফিউশন? নো স্যার। নাই, ভেরি গুড। তোমাদের এখন নয়, আমি তোমাদের আগের ক্লাসে বলেছি, বাসায় অঙ্ক করাতে গিয়েও যদি কোনো কনফিউশন হয় যে তুমি পারছো না, বুঝতেছো না, অঙ্কটা করতে গিয়ে তোমার প্রবলেম হচ্ছে, তাহলে আমাকে ফোন করে প্রশ্নের সমাধানটা জেনে নিবা, তোমার প্রবলেমটা সলভ করে নিবা। এই ক্ষেত্রে তুমি কোনো রকম দ্বিধা সংকোচ করার কোনো দরকার নেই যে স্যারের ফোন দিয়ে কিভাবে, ফোন দিলে স্যার আবার রাগ করে কিনা। নো, পড়া জিজ্ঞাসা করার ক্ষেত্রে ফোন দিতে কোনো বাধা নেই। যখন তোমার পড়ার প্রয়োজন পড়ে অঙ্ক করো, তখনই তুমি আমাকে ফোন দিয়ে জেনে নিবা, যদি আমি ফ্রি থাকি অবশ্যই তোমাকে ইনশাল্লাহ আমি বলে দেব। হ্যাঁ, খেয়াল করো 24 তারিখ, তোমাদের সবার কাছে তো আমার মোবাইল নাম্বার আছে অবশ্যই, নাকি? না স্যার, নাই নাই। স্যার, নেই। মোবাইল নাম্বার নেই? ও, নাম্বার নাম্বার ফেসবুকে স্যার দেয়া দিয়ে নেই, দেন। ফেসবুকে তো দেয়া থাকার কথা। নাম্বার না থাকলে তুমি আর ফোন দিবা কিভাবে? এটা তো একটা স্যার কথা। দিয়ে দেন, স্ক্রিনে লিখে দেন স্যার। হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। দেখো, আমি এখানে লিখছি, বুঝতে পারছো লেখা? লেখা বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ,
তোমাদের যদি অঙ্ক করতে গিয়ে কোনো প্রবলেম হয়, অঙ্ক করার যে কোনো প্রবলেমের জন্য অ্যাকাউন্টিং এর যে অধ্যায় হোক, যে অধ্যায়ে তুমি অঙ্ক করো, যদি তোমার সমস্যা হয়, তোমার বুঝতে সমস্যা হয়, তুমি অবশ্যই আমার কাছ থেকে হেল্প নেবে ইনশাল্লাহ। দেখবা সমাধান হবে, আশা করি ইনশাল্লাহ। চেষ্টা করবো তোমাদের সমাধান করে দেওয়ার জন্য। ঠিক আছে, ওকে ফাইন। তো আসো আমরা আমাদের মূল আলোচনায় যাচ্ছি। মির্জা স্টোর্স হতে ৩,০০০ টাকার পাওনার পূর্ণ নিষ্পত্তিতে ২,৮০০ টাকার পাওয়া গেল। মির্জা স্টোর্স হতে ৩,০০০ টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে ২৮০০ টাকা পাওয়া গেল। আমার প্রশ্ন হচ্ছে, এখানে ২০০ টাকা কম পেয়েছি, এই ২০০ টাকাকে কি বলা হয়? বলো, এই ২০০ টাকাকে কি বলা হয়? বাট্টা বলা হয়। হ্যাঁ ফারিহা, এটা ভেরি গুড, বাট্টা বলা হয়। এটা কোন ধরনের বাট্টা? স্যার প্রাপ্ত বার্তা। এটা হচ্ছে প্রাপ্ত বাট্টা, অর্থাৎ নগদ বাট্টা। এটা হচ্ছে নগদ বাট্টা। এটার জাবেদাটা কি বলতে পারবা? এটার জাবেদারা কি বলতে পারবা, বলো তো দেখি। আনিকা বলতে পারবা জাবেদাটা? একজন চেষ্টা করো, ভুল হোক না, ভুল হলে অসুবিধা নাই তো। তোমার ভুল হইলে কোনো সমস্যা নেই, আমি সেই বলে দেবো, ভুল করে বলো। বলো নুরজাহান, বলো। স্যার এটা হবে নগদান হিসাব ডেবিট, আর হলো মির্জা ট্রেডার্স হিসাব ক্রেডিট। ক্রেডিট, আচ্ছা ঠিক আছে, কিছু আংশিক হয়েছে, ধন্যবাদ। আর কেউ বলবা? লামিয়া বলো, আনিকা চেষ্টা করো, পূজা চেষ্টা করো, যারা আছো ফারিহা চেষ্টা করো, দেখো না পারলে তো অসুবিধা নেই। রাইতা চেষ্টা করো, আমি বলে দিব না পারলে। স্যার বলো। মির্জা ট্রেডার্স সরি, মির্জা স্টোর হিসাব ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট। এখন নগদ টাকা পেয়েছি না নগদ টাকা দিয়েছি? সেটাই তো বুঝতেছি না। কেন, লেখাই তো আছে, মির্জা স্টোর্স হতে ৩,০০০ টাকার পাওনার পুনঃনিষ্পত্তি ২৮০০ স্যার টাকা এটা তো প্রাপ্তি। বাকিতে, এটা বাকি তো, দেনাদার না কি পাওনাদার? দেনাদার। আচ্ছা, তাহলে সবাই এবার মনোযোগ দিয়ে খেয়াল করে শোনো, আমার কথা শোনো। হ্যাঁ পূজা শোনো, মির্জা স্টোর্স হতে ৩,০০০ টাকা পাওনার পুরনো নিষ্পত্তিতে, অর্থাৎ আমি মির্জার কাছে ৩,০০০ টাকা পাইতাম। মির্জা ছিল আমার দেনাদার, মির্জা সাহেব ছিল দেনাদার। সে মির্জা সাহেবের কাছ থেকে ৩,০০০ টাকা পাওয়ার পূর্ণ নিষ্পত্তিতে, মানে আর কোনো দাবি থাকবে না, সেই শর্তে ২৮০০ টাকা পেয়েছি। অর্থাৎ মির্জা সাহেব বলেছে ২৮০০ টাকা দিবে, সে আর দিবে না, এটা কারবার মেনে নিয়েছে। অর্থাৎ এমনও হতে পারে কারবার মির্জা সাহেবকে অফার দিয়েছে যে আপনার কাছে ৩,০০০ টাকা পাই, আপনি আজকে টাকাটা দিয়ে দেন, ২০০ টাকা কম দেন, ২৮০০ টাকা দেন। সুতরাং কারবার এখানে মির্জা সাহেবের কাছ থেকে, মির্জা স্টোর্স থেকে ২৮০০ টাকা পাইলো। যেহেতু কারবার টাকাটা পাইলো, সেহেতু কারবার লিখবে নগদান হিসাব ডেবিট ২৮০০ টাকা। টাকা পাওয়া গেলে সবসময় নগদান ডেবিট হয়, যেহেতু কারবার এখানে টাকা পেয়েছে, তাই কারবার লিখবে নগদান হিসাব ডেবিট ২৮০০ টাকা। বাট্টা হিসাব ডেবিট ২০০ টাকা। আমি আবার বলি, খেয়াল করে শোনো, নগদান হিসাব ডেবিট ২৮০০ টাকা, বাট্টা হিসাব ডেবিট ২০০ টাকা, প্রাপ্য হিসাব ক্রেডিট অথবা মির্জা স্টোর হিসাব ক্রেডিট ৩,০০০ টাকা। বুঝছো না বুঝো নাই? জি স্যার বুঝছি। নগদান হিসাব ডেবিট হবে জি স্যার ২৮০০ টাকা, বুঝছি। নগদান হবে ২৮০০ টাকা,
বাট্টা হবে 200 টাকা, আর মির্জা স্টোর্স হবে 3000 টাকা। এটা তোমাকে নগদান বইয়ের ডেবিট দিকে লিখতে হবে। মির্জা স্টোর্স হিসাব নাম দিয়া নগদের ঘরে 2800 টাকা আর বাট্টার ঘরে 200 টাকা। যেহেতু 3 ঘরে নগদান বই পড়বো, সুতরাং বাট্টার ঘরে লিখবো 200 টাকা আর নগদের ঘরে লিখবো 2800 টাকা। সবাই বুঝতে পেরেছো? ধন্যবাদ সবাইকে। অঙ্ক কিন্তু আমি তোমাদের এটা করে দিব না, তোমাদের বাসায় করতে হবে অঙ্কটা। আমি জাস্ট তোমাদের শিখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, বাকি কাজ তোমরা বাসায় করবা। আসবাবপত্র অবচয় ধরা হলো 1000 টাকা। এটা যাবে তোমরা সবাই নিশ্চয়ই পারো, বলো তো কি যাবে হবে? আসবাবপত্রের অবচয় ধরা হলো 1000 টাকা, কি যাবে হবে? আসবাবপত্র হিসাব ডেবিট আর অবচয় হিসাব ক্রেডিট। এগুলো তো তোমরা জাবেদা আগে শিখেছো, অনেক আগে তোমাদের জাবেদা শেখানো হয়েছে, এগুলো তোমাদের এখন পারতে হবে। আগে বলো, যদি কোনো সম্পদের উপর অবচয় ধরা হয় তাহলে সম্পদের দাম কমে নাকি বাড়ে? কমে। কমে। তো কমলে সম্পদ সবসময় ক্রেডিট হয়, এটা মনে রাখবা। সম্পদের মূল্য বৃদ্ধি পাইলে ডেবিট হয়, সম্পদের মূল্য হ্রাস পেলে ক্রেডিট হয়। যেহেতু এখানে আসবাবপত্রের মূল্য কমে যাবে, হ্রাস পাবে, সুতরাং আসবাবপত্র হবে ক্রেডিট। আর অবচয় হচ্ছে কারবারের জন্য একটা খরচ, ক্ষতি বা ব্যয়। সুতরাং খরচ যদি বৃদ্ধি পায়, অবচয় হইলো মানে আমরা ব্যবহার করেছি, সম্পদ যদি ব্যবহার করা হয় ওইটুকুকে খরচ বলা হয়। আর খরচ সবসময় ডেবিট হয়, খরচ বাড়লে ডেবিট হয়। তাই এখানে যাবে তো হবে অবচয় হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। অবচয় হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। বলো তো এটা নগদান বইয়ের কোন দিকে বসবে? নুরজাহান বলো, এটা নগদান বইয়ের কোন দিকে বসবে? স্যার বসবে না। বসবে না, ভেরি গুড। এটা নগদ লেনদেন না, এখানে নগদ টাকার আগমন বা নির্গমন বা নগদ টাকার আদান প্রদান এখানে হয়নি। সম্পদের শুধু মূল্য হ্রাস পেয়েছে ব্যবহারজনিত কারণে, সুতরাং এটা নগদান বহিতে বসবে না, নগদ লেনদেন নয়। ধন্যবাদ। চেক মারফত 15,000 টাকা শাকিলকে পরিশোধ করা হলো, 300 টাকা বাট্টা পাওয়া গেল। চেক মারফত 15,000 টাকা শাকিলকে পরিশোধ করা হলো, 300 টাকা বাট্টা পাওয়া গেল। নিশ্চয়ই শাকিল আমার কাছ থেকে 15,300 টাকা পাইতো। এখন শাকিলকে আমি 300 টাকার বাট্টা পেয়ে 15,000 টাকার চেক দিয়েছি। এটা জাবেদা হবে শাকিল হিসাব ডেবিট 15,300 টাকা, শাকিল হিসাব ডেবিট 15,300 টাকা। চেক দিলে হয় ব্যাংক হিসাব ক্রেডিট 15,000 টাকা আর বাট্টা হিসাব ক্রেডিট 300 টাকা। সুতরাং জাবেদার আমি আবার বলে দিচ্ছি, শাকিল হিসাব ডেবিট 15,300 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট 15,000 টাকা, বাট্টা হিসাব ক্রেডিট 300 টাকা। তুমি এখানে শাকিলের জায়গায় লিখতে পারতা প্রদেয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাবও লেখা যায়, কারণ সে আমার কাছে টাকা পাইতো, এজন্য তাকে আমি টাকা দিয়েছি। তুমি লিখতে পারতা প্রদেয় হিসাব ডেবিট। যাবে তারা বুঝছো না বুঝো নাই? বুঝছি স্যার। ওকে ফাইন। এটা তুমি নগদান বইয়ের ক্রেডিট দিকে লিখবা, শাকিল হিসাব নাম দিয়া অথবা প্রদেয় হিসাব নাম দিয়া ব্যাংকের ঘরে লিখবা 15,000 টাকা আর বাট্টার ঘরে লিখবা 300 টাকা। এটা মনে রাখবা, যেহেতু চেক দিছি 15,000 টাকার, সুতরাং সে আমার কাছ থেকে 300 টাকা আরো বেশি পাইতো। 30 তারিখ বেতন নগদে 12,000 টাকা এবং ভাড়া চেকে পরিশোধ 6,000 টাকা। আচ্ছা আগে বলো, বেতন যে নগদে দেওয়া হয়েছে কি যাবে দেওয়া হবে? নগদে বেতন দেওয়া হলো, যাবে তা কি? স্যার বলবো? বলো বলো সুমাইয়া বলো। স্যার বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ওকে ফাইন, ভেরি গুড। এটা কোন দিকে বসবে?
স্যার ডেবিট ঘরে ডেবিট করে না সুমাইয়া, তাড়াহুড়ো করা যাবে না, আরো চিন্তা করে বলো। ক্রেডিট দিকে বসবে নগদের করে, বেতন নাম দিয়া ক্রেডিট দিকে বসবে নগদের করে। আর নূরজাহান বলো, ভাড়া চেকে পরিশোধ কি যাবে হবে? স্যার ব্যাংক ভাড়া হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। ভেরি গুড। কোন দিকে বসবে? স্যার ক্রেডিটের ঘরে, মানে ক্রেডিটের পাশে ব্যাংকের ঘরে। ব্যাংকের ঘরে, হ্যাঁ ফাইন। ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে বসবে, ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে বসবে, ভাড়া হিসাব নাম দিয়া। এগুলা সব যখন লেখা হয়ে যাবে তখন তোমাকে দুই পাশ যোগ বিয়োগ করে ব্যালেন্স সিডি বিডি বের করতে হবে। আগে ব্যালেন্স সিডি বের করবা, তারপরে ব্যালেন্স বিডিও বের হবে। সিডি মানে হচ্ছে নগদ টাকা এবং ব্যাংক জমা থেকে খরচ করার পরে যে টাকাটা আমার হাতে রয়ে গেল, সমাপনী উদ্বৃত্ত মানে মাস শেষে যে টাকা কারবারের কাছে রয়ে গেল, এটাকে বলা হয় ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি। এই সিডি পরের মাসে 1 তারিখে হয় ব্যালেন্স বিডি। সিডি অ্যাব্রিভিয়েশন হচ্ছে ক্যারিয়ার ডাউন, আর বিডি হচ্ছে ব্রড ডাউন। সুতরাং সিডিকে আমরা যদি বাংলায় বলি, এটা হচ্ছে সমাপনী উদ্বৃত্ত, যেটা আমাদের পরবর্তী মাসের প্রারম্ভিক উদ্বৃত্ত হবে, আমরা সামনে নিয়ে যাব এটাকে, এটা বলা সমাপনী উদ্বৃত্ত। আর বিডি হচ্ছে প্রারম্ভিক উদ্বৃত্ত। তো তোমরা নগদান বইটা নিশ্চয়ই করতে পারবা, করতে পারছো নগদান বইটা? জি স্যার। ওকে ফাইন। দেখো এখানে 3টা প্রশ্ন করা হয়েছে। যে লেনদেনগুলো নগদান বইয়ে অন্তর্ভুক্ত হবে না তাদের জাবেদা। এখানে 2টা জাবেদা ছিল, একটা ধারে পণ্য ক্রয়, তোমরা পেরেছো জাবেদা, আরেকটা ছিল আসবাবপত্রের অবচয়। এই 2টা হলো ক নম্বরের উত্তর, 2টা জাবেদা। যে লেনদেনগুলো নগদান বইয়ের অন্তর্ভুক্ত হবে না তার জাবেদা। লেনদেন আছে 2টা, একটা ছিল ধারে পণ্য ক্রয়, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। আর একটা ছিল আসবাবপত্রের অবচয়, অবচয় হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। এই অবচয়ের একটা আধুনিক জাবেদাও আছে, সেটা হচ্ছে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় বা অবচয় সঞ্চিত হিসাব ক্রেডিট লেখলে হবে। তো এই 2টা হচ্ছে ক নম্বরে আসবে। খ নম্বরে বলছে উপযুক্ত তথ্য হতে একটি 3 ঘরা নগদান বই তৈরি করো। তো 3 ঘরা নগদান বই এতক্ষণ আমরা আলোচনা করেছি, তোমাদের জন্য এটাও বাড়ির কাজ থাকলো, তোমরা নিজের অঙ্কটা করবা। আবারও বলছি, অঙ্ক করতে গিয়ে যদি কেউ না পারো আমার হেল্প নিবা। গ নম্বরে বলেছে উপযুক্ত লেনদেন সমূহের ভিত্তিতে একটি নগদ প্রাপ্তি জাবেদা তৈরি করো। এটা আমি তোমাদেরকে করে দিয়েছি, এটা নগদান বইয়ের সবটা এঁকে রেখেছি, এটা তোমরা বাড়ির কাজ করবা। গ নম্বরের যে কাজটা এটা আমি তোমাদের এখানে করে দেখে দিয়েছি, তোমরা খেয়াল করো। নগদ প্রাপ্তি জাবেদা, এই নগদ প্রাপ্তি জাবেদায় সবসময় সকল নগদ প্রাপ্তি এখানে অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ কারবার যদি অন্য কারো কাছ থেকে টাকা পায় সেটা এখানে আসবে। যেমন 5 তারিখ ছিল নগদ বিক্রয়, নগদ বিক্রয় এখানে আসবে, যে বিক্রয় হিসাব ডেবিট, নগদান ক্রেডিট, নগদের ঘরে বসবে আর এখানে বিক্রয় ঘরে বসবে। শখ নিয়ে তোমাদের সাথে আগের ক্লাসে আলোচনা করেছি। নগদ প্রাপ্তির বেলায় ডেবিট দিকে হবে 2টা ঘর, নগদান আর প্রদত্ত বার্তা। ক্রেডিট দিকে হবে 3টা ঘর, বিক্রয়, প্রাপ্য হিসাব, অন্যান্য। অর্থাৎ 3টা সোর্স থেকে কারবার টাকা পেয়ে থাকে, নগদ বিক্রয় থেকে পেয়ে থাকে, দেনাদার থেকে পেয়ে থাকে, আর বাকি সবগুলোকে অন্যান্য বলা হয়। 20 তারিখে অতিরিক্ত মূলধন এনেছিল, জাবেদা বলছিল তোমরা নগদান ডেবিট, অতিরিক্ত মূলধন ক্রেডিট, তাহলে নগদের ঘরে বসবে আর মূলধন মানে অন্যান্য ঘরে বসবে। 24 তারিখে মির্জের কাছ থেকে টাকা পেয়েছিল 2800, তোমরা জাবেদা বলেছো নগদান ডেবিট 2800, বাট্টা ডেবিট 200, আর মির্জা হচ্ছে দেনাদার, প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাবে ঘরে বসবে 3000 টাকা। এই ছিল প্রাপ্তি জাবেদা। তোমরা কি জাবেদাটা বুঝছো না বুঝো নেই? বুঝছি স্যার। ওকে ফাইন। তাহলে এই অঙ্কটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, বাসায় সবাই করবা, করতে গিয়ে না পারলে আমাকে